প্রথমেই বলতে চাই, আমরা হলাম অসভ্য জাতি। আমাদের জন্য প্রফেসর ইউনূস নন, ডাইনি হাসিনাকে আমরা ডিজার্ভ করি। চতুর্দিক থেকে ষড়যন্ত্র করে এবার ইউনূসকেও পদত্যাগে বাধ্য করতে যাচ্ছি। অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ক্রমে দূরত্ব বাড়ছে। দায়িত্বশীল সূত্রগুলো বলছে, গত 4 দিন একটানা চেষ্টা করেও প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি সাক্ষাৎ পেতে ব্যর্থ হয়েছে। কারণ সরকারের বাহিরে এবং ভেতরে কয়েকজন লোক আছেন যারা চান রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইউনূসের দূরত্ব বাড়ুক। জামায়াতে ইসলামীর তরফেও বারবার সর্বদলীয় বৈঠক আহ্বানের তাগিদ দেওয়া হচ্ছে, কিন্তু কোনো অনুরোধেই ইউনূসকে সাড়া দিতে দেওয়া হয়নি। এই কাজগুলো করছেন মাত্র 7 জন ব্যক্তি। তাদের নাম একটু পরে বলছি। তার আগে জানা দরকার, বিএনপি ও জামায়াতের মধ্যে দূরত্ব কমছে, যা ইউনূস সরকারে টিকে থাকার পেছনে সবচেয়ে বড় অন্তরায়। ইতিমধ্যেই জামায়াত বিএনপির 2 দফা বৈঠকের খবর রয়েছে। 26 ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে 2 দলের মধ্যে কথাবার্তা চলছে। নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, প্রফেসর ইউনূসকে ঘিরে রেখেছে একটি অশুভ চক্র। এই চক্রে রয়েছে 7 জন, ভেতরে 4, বাহিরে 3। তারা চায় না নির্বাচনের দিকে দেশ এগিয়ে যাক। নিরাপত্তার কারণে আমরা ভেতরে 4 জনের নাম প্রকাশ করছি না। তবে এই অশুভ চক্রের বাহিরে 3 সদস্য হচ্ছেন আসিফ, সার্জিস এবং মাহফুজ। তাদের মতলব অন্য। তারা ড ইউনূসকে জনবিচ্ছিন্ন করতে চায়। সর্বশেষ খবরে জানা যায়, সংকট ঘনীভূত হচ্ছে। আর এই সংকট উত্তরণে কোনো উদ্যোগ নেই, বরং উল্লেখিত চক্রটি নানা খেলায় মত্ত রয়েছে। তারাই বলছে, প্রফেসর ইউনূস পদত্যাগ করতে যাচ্ছেন, আমরা তাকে আটকে রেখেছি। কিন্তু বাস্তব অবস্থা ভিন্ন। বৃহস্পতিবার প্রফেসর ইউনূসের সঙ্গে ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান ড আলী রিয়াজের বৈঠক হয়েছে। ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে তা এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, সেনাপ্রধানের বক্তব্য এবং সর্বশেষ রাজনীতির পরিস্থিতি তারা পর্যালোচনা করেছেন। রাজনৈতিক পণ্ডিতরা বলছেন, প্রফেসর ইউনূস পদত্যাগ করলেই সব সংকটের সমাধান হয়ে যাবে, এটা মনে করার কারণ নেই, বরং সংকট আরও তীব্র হবে। প্রফেসর ইউনূস যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে খেলা তার হাতছাড়া হয়ে যেতে পারে। আর তাহলে মোটা দাগে ব্যর্থ হবে জুলাই অভ্যুত্থান। এই অবস্থার জন্য অবশ্য ড ইউনূসেরও সমালোচনা করছেন অনেকেই। প্রবাসী সাংবাদিক ইলিয়াস লিখেছেন, ড ইউনূস শুনলাম পদত্যাগের চিন্তা করতেছেন। স্যার, পদত্যাগ করার পর আপনার উপদেষ্টাগুলো দিয়ে আমার একটা ওল্ড হোম খোলার ইচ্ছা আছে। এসব বইটা দিয়ে আসছেন বিপ্লবী সরকার বানাইতে। উপদেষ্টাদের মধ্যে সবচেয়ে ভালো একটা ছেলে ছিল নাহিদ, তাকেও কৌশলে সরিয়ে দেওয়া হলো। পুলিশের আইজিপি আর ডিএমপি কমিশনার পদে আনলেন 2 এক্সপায়ার্ড ধান্দাবাজকে। সরি স্যার, আপনার এনজিও কোটার উপদেষ্টা একটাও কাজের না। আমি হলে হাসনাতকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব দিতাম। ইয়ংদের দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করা যেত, কিন্তু বুইড়াগুলোর কারণে বিপ্লবটা শেষ হয়ে গেল। 15 বছরে যেসব বুইড়া খাটাসগুলো একটা হাসি কাশি দেয় নাই, তারা বিপ্লবের কি বুঝে? ড ইউনূস যদি থাকতে চায়, তাহলে ছাত্রদের উচিত বুইড়াগুলোরে সব তাড়িয়ে দিয়ে নতুন করে শুরু করা। মানুষ এখনও ইউনূসকে ভালোবাসে। ইউনূস সরকার কেন ব্যর্থ হতে যাচ্ছেন, তার সম্ভাব্য কিছু কারণ খুঁজে বের করে রাজনৈতিক বিশ্লেষকরা। তার প্রধান কারণ হচ্ছে দেশের শান্তি শৃঙ্খলার অবনতি। ইউনূসের চুপচাপ, নরম আর নতজানু স্বভাবের জন্য দায়ী। বাঙালিরা হচ্ছে বিশ্বের সবচেয়ে বর্বর জাতি। এদেরকে দমিয়ে রাখতে হলে হিটলারি কায়দায় দেশ পরিচালনা করতে হবে, কিন্তু সেটি পারেননি ড ইউনূস। বৈষম্যবিরোধী ব্যানারে কতিপয় সমন্বয়কের থানায় চেয়ে ওসিকে হুমকি, প্রকাশ্যে অপ্রকাশ্যে চাঁদাবাজি, বিভিন্ন সরকারি দপ্তরে কাজ আদায়ের ক্ষেত্রে অনৈতিক সুবিধা নেওয়া ইত্যাদি ইত্যাদি বন্ধ করতে ব্যর্থ সরকার। ডাকাতি, ছিনতাই, নিহত, রেপ ও আরও অসংখ্য ঘটনা বন্ধ করতে ব্যর্থ ইউনূস সরকার। আইন ও বিচার ব্যবস্থাকে হাস্যকর করে তোলা একটা উপদেষ্টা কোনো উদাহরণ তৈরি করতে পারে নাই, কিচ্ছু পারে নাই। ওরা 11 বছর থাকলেও পারবে না। ওরা বক্তব্যে সেরা, সক্রেটিস ও দার্শনিকে ভরা। অনুপ্রেরণামূলক বক্তব্য আর টক শো এবং ফেসবুক স্ট্যাটাস দিয়ে দেশ চালাতে চায়। আসিফ নজরুল কি করছে এতদিন? সবচেয়ে বিতর্ক তাকে নেই, অথচ কত কিছুই না তার করার ছিল। কথা নয় বার্তা নাই, হঠাৎ পলিথিন বন্ধ করে দেওয়ার ঘোষণা দিল উপদেষ্টা রেজওয়ানা। মানে কি? এই মহিলা একটা উন্মাদ। বুড়িগঙ্গা এখনো দূষণে শেষ, কোনো খাল উদ্ধার হয় নাই, অথচ লাল গালিচায় চড়ে উদ্বোধন করতে যায়। আসিফ মাহমুদকে নিয়ে কিছু বলবো না। আমার ধারণা, ব্যক্তিগত অভিমত, এই সরকারের সবচেয়ে দুর্নীতি তার দফতরে। আসিফের ব্যক্তিগত সহকারীরা সবচেয়ে বড় দুর্নীতিবাজ। আসিফ নিজেও তুলসী পাতা না। ক্রিকেটের কথাই ধরুন, সবাই ভেবেছিল বিসিবি পাপনের হাত থেকে বেঁচে ভালো কিছু করবে, কিন্তু আসিফ বিসিবিতে প্রবেশের প্রথম দিনেই চাটুকর গোল আলু তামিম ইকবালকে সাথে নিয়েছেন। পরিশেষে আবারও ফারুকের নেতৃত্বে বিসিবি পরিণত হয়েছে পারিবারিক খামারি।
বাকি থাকলো ইউনূস। বলতে বাধ্য হচ্ছি, তিনি সেরা মানুষ হতে পারেন, কিন্তু শাসক না। এদিকে শোনা যাচ্ছে ইউনূসের পদত্যাগপত্রে ড্রাফট করা হয়েছে। সমস্যা হলো, উনি পদত্যাগ করার সাথে সাথে উপদেষ্টা পরিষদের বেশিরভাগ লোকজন পদত্যাগ করবে এবং আসিফ নজরুলকে প্রধান উপদেষ্টা পদে নিয়োগ দিয়ে একটা ইলেকশন করিয়ে নেওয়া হবে। কোনো রিফর্ম হচ্ছে না। 90-এর মতোই 2400 একটা ব্যর্থ গণ অভ্যুত্থান হতে যাচ্ছে। সবকিছুই ঘটছে ভারতের প্রেসক্রিপশনে। ভারতের চাওয়া একটাই, যে কোনো মূল্যে আওয়ামী লীগকে ইলেকশন করিয়ে প্রধান বিরোধী দল বানাতে হবে, যাতে করে বিএনপি ক্ষমতায় বসার 1 বছরের মধ্যে দেশে নানা অরাজকতা সৃষ্টি করে বিএনপিকে বিদায় করে দেওয়া যায়। বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ফর্মুলাতে রাজিও হয়েছে। ইভেন ইউনূস ক্যাবিনেট নিয়ে পদত্যাগ করার পর কাকে কাকে বসানো হবে সরকারে, ওইটাও ঠিক করা হয়ে গেছে বলে শুনেছি। ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি একটা দেশের হেড, অথচ তৃণমূল পর্যন্ত নিয়ন্ত্রণ করতেছে বিএনপি। পুলিশ চাঁদাবাজদের গ্রেফতার করতে পারে না, করলে থানা ঘেরাও করে বের করে আনে। সংস্কার প্রশ্নে রাজনৈতিক দল তো বটেই, এমনকি জলপাই বাগান থেকেও ধমক দেওয়া হয়। এমন প্রধানমন্ত্রী থেকেই বাকি লাভ, খারাপ করলে গালি খেতে হচ্ছে আপনাকে। অথচ সচিবালয় থেকে উপজেলা পর্যন্ত সবকিছু অন্য একটা দল নিয়ন্ত্রণ করছে, কাজ করতে দিচ্ছে না। পুলিশ স্থানীয় রাজনৈতিক দলের রিকমেন্ডেশন ছাড়া মামলাও নিচ্ছে না, আবার ছাড়ছেও না। কাজের মানুষ হলে এই পরিস্থিতি কেউই সহ্য করবে না। আসলে আজ 3 দিন হলো কোনো এক নেতার শখ হয়েছে ইউনূসের কার্যালয় আটকে বসে আছে। একের পর এক মিটিং ক্যান্সেল করতে হচ্ছে। কেন? কারণ তার মেয়র হওয়ার শখ হয়েছে। এই হচ্ছে ইউনূসের পরিস্থিতি। বিপ্লবের অন্য শক্তিরা বিভক্ত। ক্রেডিট বাজি করা, বিট্রে করা, তোরা সবাই বাংলা ছাড় টাইপের হুঙ্কার গত সপ্তাহ পর্যন্ত আসছিল। অথচ আওয়ামী লীগ নিষিদ্ধের সময়ও যে ঐক্যটা ছিল, সেই ঐক্যটা ধরে থাকলেও আজ জলপাই বাগান এত বড় হুমকি দেওয়ার সাহস কি পেত? আমরা যখন ঐক্যের কথা বলেছি, আপনারা তখন পাকিস্তান টেনে মানুষকে ভাগ করেছেন। সেই ফাঁক দিয়ে ভারত আর আওয়ামী লীগ ঢুকে পড়বে জানাই তো ছিল। আমরা জানতাম, আপনারা জানতেন না কেন? আহতদের চিকিৎসা হয়নি সবার। শহীদদের বহু পরিবার এখনও সাহায্য বুঝে পায়নি। ইউনূস সরকারের ব্যর্থতা তার উপদেষ্টাদের 2 হাতের কামাই। এসবই 9 মাসে ঢাকার বাহিরে বের না হওয়ার ফল। এসবই ছাত্রনেতা হয়ে সচিবালয়ে তদবির বাণিজ্য করতে যাওয়ার পরিণতি। জুলাই আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল, একটা আমানতও ছিল। সেই আমানতের সাথে বেইমানি করলে জুলাই অভিশাপ হয়ে নেমে আসার কথা ছিল। সেই অভিশাপের ছিটে ফোটায় এখন দেখা যাচ্ছে। জানি না সময় আছে কিনা। যদি পারেন এখনও শহীদ ফ্যামিলিদের কাছে যেয়ে মাপ চান, তাদের প্রাপ্যটা দেন, বিচারটা করেন। ক্রেডিটবাজি বাদ দেন, টাকার লোভ আর দুর্নীতি বাদ দিয়ে মানুষের কাছে আসেন। জুলাইতে তো আপনাদের কোনো রাজনৈতিক দলের দিকে তাকিয়ে থাকা লাগেনি, বরং সাধারণ মানুষই যথেষ্ট ছিল। সে সাধারণ মানুষরা কেন দূরে সরে গেল, সে প্রশ্নটা নিজেকে করেন। এ প্রশ্নের উত্তরের মধ্যেই আজকের পরিণতির কারণটা লুকিয়ে আছে। কোনো রাজনৈতিক দল জুলাই ধারণ করলো বা করল না, সেই প্রশ্নটা পরে করেন। আগে বলেন, আপনারাই বা জুলাইকে কতটুকু ধারণ করতে পেরেছিলেন এই 9 মাস? দর্শক, আপনি কি চান ডক্টর ইউনূসের উচিত পদত্যাগ না করে আরও কঠোর হয়ে ফিরে আসা? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।